একজন মানুষ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে হাসছেন, অথচ তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তালিকা শুনে স্তব্ধ হয়ে যাচ্ছে পুরো দেশ। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই একজন সাবেক সামরিক কর্মকর্তার বিচার, নাকি গত ১.৫ দশকের অন্ধকার অধ্যায়ের জবাবদিহির সূচনা? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালত কক্ষে সম্প্রতি এমন কিছু সাক্ষ্য, জবানবন্দি এবং অভিযোগ উঠে এসেছে যা নতুন করে আলোচনায় এনেছে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের নাম। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামের বক্তব্য, সাক্ষীদের বর্ণনা এবং বিভিন্ন মামলার নথিতে উঠে আসা তথ্য ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক, প্রশ্ন এবং জনমত। আদালতে উপস্থিত অনেকেই লক্ষ্য করেছেন, শুনানির পুরো সময় জুড়ে জিয়াউল আহসানকে বেশ স্বাভাবিক এবং হাস্যোজ্জ্বল দেখা গেছে। কিন্তু ঠিক সেই সময় একের পর এক সাক্ষ্য এবং অভিযোগ আদালতের পরিবেশকে ভারী করে তোলে। প্রসিকিউশনের দাবি, অতীতের বিভিন্ন আলোচিত গুম, অপহরণ এবং বিচার বহির্ভূত হত্যার ঘটনায় তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এসব অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায় এখনও আসেনি। আদালতে সাক্ষ্য দেন তার সাবেক দেহরক্ষী ও সেনা কর্মকর্তা ইমরুল কায়েস। তার জবানবন্দিতে উঠে আসে কয়েকটি বহুল আলোচিত ঘটনার প্রসঙ্গ। তিনি দাবি করেন, বিভিন্ন সংবেদনশীল ঘটনার সময় ক্ষমতার কেন্দ্রের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে যোগাযোগ ও নির্দেশনার বিষয় তিনি প্রত্যক্ষ করেছেন। এসব বক্তব্য আদালতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, ২০০৯ সালের পিলখানা পরবর্তী সময়ের ঘটনাবলী নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অপারেশন পরিচালনার আড়ালে কিছু গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছিল। আদালতে উপস্থাপিত সাক্ষ্য অনুযায়ী কয়েকজন ব্যক্তিকে গোপনে আটক, নির্যাতন এবং হত্যার অভিযোগও উত্থাপিত হয়েছে। এসব অভিযোগ এখন বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচাই করা হচ্ছে। ট্রাইব্যুনালে আরও উঠে আসে কথিত গোপন বন্দিশালা, নির্যাতন কেন্দ্র এবং তথাকথিত টর্চার সেলের প্রসঙ্গ। সাক্ষীদের দাবি, সেখানে আটক ব্যক্তিদের নাম পরিচয়ের পরিবর্তে কোড নেম ব্যবহার করা হতো। কেউ ছিলেন সাবজেক্ট, কেউ বা প্যাকেট। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে যেসব অভিযোগ করে আসছিল, আদালতের শুনানিতে সেসব বিষয় আবারও আলোচনায় আসে। নারায়ণগঞ্জের বহুল আলোচিত ৭ খুন মামলার প্রসঙ্গও ফিরে আসে আলোচনায়। আদালতে উপস্থাপিত বিভিন্ন সাক্ষ্য এবং আগের মামলার নথি নিয়ে নতুন করে বিশ্লেষণ শুরু হয়েছে। নিহতদের স্বজনরা এখনও ন্যায় বিচারের প্রত্যাশায় রয়েছেন। তাদের ভাষ্য, বছরের পর বছর কেটে গেলেও সেই ক্ষত আজও শুকায়নি। সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হয় যখন ভুক্তভোগী পরিবারের সদস্যরা আদালতে নিজেদের অভিজ্ঞতার কথা বলেন। একজন স্ত্রী তার নিখোঁজ স্বামীর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। আরেকজন প্রবীণ ব্যক্তি নিজের স্বজনকে হারানোর বেদনার কথা তুলে ধরেন। আদালত কক্ষে উপস্থিত অনেকের চোখ তখন অশ্রুসিক্ত হয়ে ওঠে। গত ১.৫ দশকের বাংলাদেশে গুম, অপহরণ এবং বিচার বহির্ভূত হত্যার অভিযোগ বহুবার আলোচনায় এসেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই বিচার প্রক্রিয়া কি সত্যি সেই অভিযোগগুলোর পূর্ণাঙ্গ জবাব দিতে পারবে? বিশ্লেষকদের মতে, এই বিচার শুধু একজন ব্যক্তিকে ঘিরে নয়, বরং রাষ্ট্রীয় ক্ষমতা, জবাবদিহি এবং আইনের শাসনের প্রশ্নের সঙ্গেও গভীরভাবে জড়িত। আদালতে যা বলা হচ্ছে তার সবকিছুই এখন প্রমাণ, সাক্ষ্য এবং আইনি যাচাইয়ের পর্যায়ে রয়েছে। ফলে চূড়ান্ত সত্য নির্ধারণের দায়িত্ব আদালতের। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন, সবখানেই চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন এটি ইতিহাসের গুরুত্বপূর্ণ বিচার, আবার কেউ বলছেন পুরো প্রক্রিয়া শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। তবে একটি বিষয় স্পষ্ট, এই মামলার প্রতিটি শুনানি এখন সাধারণ মানুষের গভীর আগ্রহের কেন্দ্রে। কারণ এই বিচার ঘিরে উঠে আসছে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এমন সব অধ্যায় যেগুলো নিয়ে দীর্ঘদিন ধরে ছিল বিতর্ক, প্রশ্ন এবং নীরবতা। এখন সবার চোখ আদালতের দিকে। সাক্ষ্য, প্রমাণ এবং আইনি যুক্তির ভিত্তিতে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে সেটি নির্ধারণ করবে এই বহুল আলোচিত অধ্যায়ের পরিণতি। আর সেই উত্তর জানার অপেক্ষায় রয়েছে পুরো দেশ। কানিজ ফাতেমা, সোমা, 0 টিভি।